সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এসএসসি সহ অন্যান্য পরীক্ষায় শব্দের অর্থগত শ্রেণীবিভাগ থেকে তথা যৌগিক, রূঢ়, যোগরূঢ় এই শব্দগুলি থেকে প্রশ্ন আসেই, যা ছাত্রছাত্রীদের কাছে যথেষ্ট কঠিন। কিন্তু আমার এই 2 মিনিটের আলোচনাটি শুনলে খুব সহজেই মনে গেঁথে যাবে, এটা নিশ্চিত। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা জেনে নেব ধ্বনি, শব্দ, পদ থেকে বাক্য কিভাবে ক্রমানুসারে সাজানো রয়েছে তার একটা ধারণা। ধ্বনি বলতে আমি বলবো কণ্ঠ থেকে নির্গত আওয়াজের ক্ষুদ্রতম অংশ। কণ্ঠ থেকে নির্গত আওয়াজের ক্ষুদ্রতম অংশই হচ্ছে ধ্বনি। যেমন হালুম শব্দটির ক্ষেত্রে হ, আ, ল এগুলো প্রত্যেকটি ধ্বনি। এরপরে আসে শব্দে। তাহলে শব্দ হচ্ছে অর্থযুক্ত ধ্বনি সমষ্টি। আবার বিভক্তিহীন শব্দকে আমরা বলছি প্রাতিপদিক। বিভক্তিহীন শব্দকে আমরা বলছি প্রাতিপদিক। তাহলে ধ্বনি থেকে শব্দে এলাম। শব্দ যোগ বিভক্তি। বিভক্তি বলতে কোনগুলো? এ, কে, অন্তঃস্থ এগুলো বিভক্তি। তাহলে বিভক্তি যোগ শব্দ যোগ বিভক্তি সমান সমান তৈরি হবে পদ। পদ সমষ্টি হচ্ছে বাক্য। আর বাক্যের উদ্দেশ্য কি? আমাদের ভাব প্রকাশ করা। পদ সমষ্টি বাক্য। আমাদের বাক্যের উদ্দেশ্য হচ্ছে ভাব প্রকাশ করা। শব্দ যেমন অর্থ প্রকাশ করে, বাক্য কিন্তু ভাবকে প্রকাশ করে। ঠিক আছে? তাহলে শব্দ বলতে আমরা কিন্তু বুঝেছি কি? অর্থযুক্ত ধ্বনি সমষ্টি। এই শব্দের 3টি দিক রয়েছে বা শ্রেণীবিভাগের 3টি দিক রয়েছে। শব্দের শ্রেণীবিভাগের 3টি দিক রয়েছে। একটা হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ, মৌলিক, যৌগিক। অর্থগত শ্রেণীবিভাগ যৌগিক, রূঢ়, যোগরূঢ়। উৎসগত শ্রেণীবিভাগ তৎসম, অর্ধতৎসম ইত্যাদি। আমার আলোচনার বিষয় যেটা সব থেকে কঠিন আর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই আসে, রূঢ়, যোগরূঢ়, যৌগিক সম্পর্ক। এবার আমি তোমাদের একটা গল্প বলি। একটি মায়ের 3টি ছেলে, 3টি সন্তান। তারা উপযুক্ত হয়েছে, পরীক্ষার উপযুক্ত হয়েছে, পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে। এবার 3টি ছেলের একটি ছেলে মা অর্থাৎ উৎসকে পুরোপুরি ভুলে গেল। তাকে আমরা কি বলতে পারি? রূঢ়, নিষ্ঠুর, নির্মম। দ্বিতীয় ছেলেটি সেও পরীক্ষা দিল, সেও চাকরি পেল, কিন্তু মাকে পুরোপুরি বা উৎসকে পুরোপুরি ভুলল না। তাকে কি বলতে পারি? একটু যোগাযোগ রেখেছে। তাকে পুরোপুরি কিন্তু আমরা রূঢ় বলতে পারি না। সেও রূঢ় কিন্তু পুরোপুরি রূঢ় নয়। তৃতীয় ছেলেটি মাকে অর্থাৎ উৎসকে পুরোপুরি মনে রাখলো, অর্থাৎ সে বা তাকে আমরা মোটেই রূঢ় বলতে পারি না। তাহলে 3টে ছেলের পরিবর্তে আমি যদি শব্দটাকে বসাই, মানে ছেলের পরিবর্তে যদি শব্দ বসাই, তাহলে কি হয়? প্রথম ছেলেটি যে তার উৎসকে পুরোপুরি ভুলে গেছিল, তাহলে ছেলেটির পরিবর্তে আমরা যদি শব্দ প্রয়োগ করি, শব্দটা ব্যবহার করি, তাহলে প্রথম শব্দটি যে তার উৎসকে ভুলে গেছে তাকে বলবো রূঢ়। যেমন হস্তি। হস্তি শব্দটির ক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হাত আছে যার, কিন্তু আমরা বর্তমান ব্যবহারিক অর্থে কি অর্থে প্রয়োগ করি? হাতি অর্থে প্রয়োগ করি। দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে কি হলো না, হাত আছে যার আর হাতি এই দুটোর মধ্যে কিন্তু আমূল পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ এ তার উৎসকে ভুলে গেছে। হস্তি শব্দের ক্ষেত্রে যেটা ব্যুৎপত্তিগত অর্থ ছিল, পরিবর্তিত অর্থ কিন্তু মানে ব্যবহারিক অর্থটা একেবারে পরিবর্তিত হয়ে গেছে। অর্থাৎ একে বলা যায় রূঢ় শব্দ, প্রথম ছেলেটির মতো। দ্বিতীয় ক্ষেত্রে কি দেখেছি? যে তার উৎসকে পুরোপুরি ভুলেনি। যেমন পঙ্কজ শব্দের ক্ষেত্রে পাকে জন্মায় যার, তাই হচ্ছে পঙ্কজ। তাহলে পঙ্কজ পাকে জন্মায়, কিন্তু এছাড়া তো অনেক কিছু পাকে জন্মায়, পদ্ম, শালুক, শ্যাওলা, ঠিক আছে, এরকম অনেক কিছুই পাকে জন্মায়। সব কিছুকে তো আর পদ্ম বলি না। একটা পাটকে আমরা পদ্ম বলছি, একটা গাছকে, নির্দিষ্ট গাছকে আমরা পদ্ম বলছি। ঠিক আছে? তাহলে এ কিন্তু তার উৎসকে পুরোপুরি ভোলেনি, একটুখানি মনে রেখেছে, যার জন্য একে বলা হচ্ছে যোগরূঢ় শব্দ। আর একটা উদাহরণ দিই, বারিধি।
বাড়ি ধারণ করে যা বা যে, তাহলে বাড়িধি বলতে কিন্তু উৎপত্তিগত অর্থ হচ্ছে নদী, সমুদ্র, খাল, বিল, ডোবা সব কিছুকে উৎপত্তিগত দিক থেকে বাড়িধি বলা হতো। কিন্তু বর্তমানে বাড়িধি বলতে আমরা বুঝি সমুদ্রকে। এই যে আমূল পরিবর্তন, কিন্তু কিছুটা যোগাযোগ রয়েছে তার উৎসের সঙ্গে। পরিবর্তন ঘটেছে, অবশ্যই পরিবর্তন ঘটেছে, কিন্তু তার যোগাযোগ রয়েছে উৎসের সঙ্গে। একটুখানি যোগাযোগ, একদিক থেকে সে বাড়িধি সমুদ্রকে বলে, সমুদ্রের মতো জল থাকে, জল ধারণ করে রাখে, সেই অর্থে একটুখানি যোগাযোগ রেখেছে তার উৎসের সঙ্গে, যার জন্য একে আমরা বলছি যোগ রূঢ় শব্দ। এইবার তৃতীয় ছেলেটির ক্ষেত্রে কি হয়েছিল, যে কিন্তু তার উৎসকে ভোলেনি, একটুও ভোলেনি, অর্থাৎ নিজের কোনো পরিবর্তন ঘটেনি। যেমন মানে চাকরি পাওয়ার আগের অবস্থা, চাকরি পাওয়ার পরের অবস্থার মধ্যে বিশেষ তার কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে কি, যেমন শব্দের ক্ষেত্রে হলে কর্তব্য শব্দটা ক্রি যোগ তব্য, ক্রি মানে করা, তব্য মানে উচিত, যা করা উচিত তাকেই কর্তব্য বলে। পাঠক অর্থাৎ যে পড়ে তাকেই পাঠক বলে, ঠিক আছে। করণীয়, ক্রি যোগ অনীয়, তাহলে ক্রি মানে করা, অনীয় মানে উচিত যা, তাই করণীয়। তাহলে এই শব্দগুলোর ক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ বা প্রত্যয় করলে যে অর্থটা বিশ্লেষণ করলে আর কি, আর সন্ধি করলে বা প্রত্যয় জাত হলে, সন্ধি নয় প্রত্যয় জাত হলে যে অর্থটা আমরা পাচ্ছি দুটোই কিন্তু এক, এক্ষেত্রে পরিবর্তন কিছুই ঘটেনি, কর্তব্য শব্দের ক্ষেত্রে, করণীয় শব্দের ক্ষেত্রে, পাঠক শব্দের ক্ষেত্রে। তাহলে এগুলোকে আমরা বলতে পারছি যৌগিক শব্দ। ছেলেটির মতো, যে ছেলেটির কোনো পরিবর্তন হয়নি তাকে যৌগিক বলছি, তার সঙ্গে যুক্ত হয়েছে, চাকরি যুক্ত হয়েছে, কিন্তু তার কোনো পরিবর্তন হয়নি। একইভাবে এখানেও যৌগিক শব্দের ক্ষেত্রেও কি হচ্ছে না, সে তার উৎসকে কোনোভাবেই ভুলছে না, তার উৎসগত যে অর্থটা অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থটা আর পরিবর্তিত অর্থটা কিন্তু পুরোপুরি এক রয়েছে। তো বন্ধুরা, যদি তোমরা ব্যাকরণটাকে ভালোবেসে পড়ো, যত্ন নিয়ে পড়ো, ব্যাকরণকে যদি বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে কথাবার্তা বলা বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু অতি সহজেই তোমরা ব্যাকরণ শিখতে পারবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আগামীতে আরও ক্লাস পাওয়ার জন্য একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।